আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান, নবম ও দশম শ্রেণী, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের এই ক্লাসে আমরা তোমাদেরকে চেষ্টা করব হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানটা কেন আমাদের প্রয়োজন? হিসাব বিজ্ঞানটা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে আসলো? বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের সূচিপত্রের দিকে দেখো, আমাদের ১ম এই দেখা যাচ্ছে যে ১ম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা বইটা নিতে পারো সাথে। আ নিলে ক্লাসটা ভালো হবে। তাহলে আমরা ফার্স্ট এ ১ম অধ্যায়ের ১ম পৃষ্ঠাতে আমরা যদি দেখি সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে হিসাব বিজ্ঞানের সাধারণ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা রিডিং পড়ে নিতে পারো। আমরা মূল টপিকস এ যেটাতে আসবো সেটা হচ্ছে কি পরবর্তী পৃষ্ঠায় চলে আসো ২য় পৃষ্ঠা। ২য় পৃষ্ঠায় হিসাব বিজ্ঞানের ধারণা। এই হিসাব বিজ্ঞানের ধারণাতে আমরা এখন কি দেখতে পাচ্ছি? বিষয়টা দেখো এখানে কি বলা হচ্ছে, হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এবার লাস্টের দিকে যদি চলে আসি তাহলে কি দেখা যাচ্ছে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। তাহলে এখান থেকে আমরা কিছুটা আইডিয়া পাচ্ছি যে হিসাব বিজ্ঞান বিষয়টা কি? হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। হ্যাঁ? এরপরে আবার দেখা যায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। এখানে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানে, তা আমি কোনো একটা ব্যক্তি যদি হয়ে থাকি, একটা মানুষ হয়ে থাকি, আমার ব্যবসা না হলেও একটা পরিবারও হতে পারে। তো এই আমার সকল বিষয় আমাদের সুষ্ঠু করে লিখে রাখা, ব্যবসা তো অবশ্যই, ব্যবসার পাশাপাশি, প্রতিষ্ঠানের পাশাপাশি সকল বিষয় সুন্দর করে লিখে রাখা, সেটা অনুযায়ী আমার চলাফেরা করা। এজন্য বলা হয় হিসাব বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। যেই সকল জায়গায় হিসাব রয়েছে, হিসাব নিকাশ রয়েছে, সেই সকল জায়গাতেই আমাদের হিসাব বিজ্ঞান রয়েছে। ফলে এই সুন্দর করে লিখে রাখা, লিপিবদ্ধ করে রাখা, শ্রেণীবদ্ধ করছি সেগুলো কোথায় কি, হ্যাঁ? এগুলো পরবর্তীতে ফলাফলগুলো বিশ্লেষণ করব। আচ্ছা, এই পর্যায়ে আমরা কয়েকজন হিসাব বিজ্ঞানীদের কথা আমরা দেখব। হিসাব বিজ্ঞানীরা অ্যা কি বলতেছেন এই হিসাব বিজ্ঞান সম্পর্কে। ১ম এ আমরা দেখব এখানে A.W. জনসন। A.W. জনসন কি বলছেন? অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। এর পরবর্তী আমরা দেখি ফ্রান্সিস ডব্লিউ পিক্সলির মতে তিনি কি বলছেন? যে শাস্ত্রে বা যে বইয়ে, যে শাস্ত্রে সমস্ত রকম আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার পদ্ধতি ও যে সকল লেনদেনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ প্রণালী সম্পর্কে পর্যালোচনা করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। তাহলে তিনিও বলতেছেন, দেখো খেয়াল করে, যে আমরা এমন একটি বই যে বইটাতে আমরা এই লেনদেনগুলো সুন্দর করে লিখে রাখবো। লেনদেন থেকে আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের কথাটা শুরু। হ্যাঁ? লেনদেনটাকে সুন্দর করে লিখে রাখা, যে বইটাতে আমাদেরকে এগুলো লিখে রাখতে পদ্ধতি শিখাবে, লেনদেনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করতে শেখাবে, সেই বইটাকে তো আমরা বলবো হিসাব বিজ্ঞান। নেক্সট আমরা চলে আসি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এর মতে, বা যেটাকে AAA, তারা কি বলতেছেন এই হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা একটু দেখে আসি। তারা বলছেন যে অর্থনৈতিক তথ্য নির্ণয়, পরিমাপ এবং সরবরাহ করার পদ্ধতিতে তথ্য ব্যবহারকারীগণ অর্থনির্ভর বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাকে হিসাব নিকাশকরণ বা যেটাকে আমরা বলছি হিসাব বিজ্ঞান বলে। তাহলে তিনি বা অ্যাসোসিয়েশনটা আমাদের বলতেছেন যে আ অর্থনৈতিক তথ্য নির্ণয়, অর্থনৈতিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো তথ্যগুলো সংগ্রহ করে সেটাকে নির্ণয় করা, সঠিকটাকে বিশ্লেষণ করা, সেটা পরিমাপ করা
এবং এই তথ্যগুলো আবার সরবরাহ করা। কাদেরকে সরবরাহ করব? যারা এই তথ্যগুলো থেকে উপকৃত হবে বা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসায় হতে পারে। এমনকি হতে পারে সরকারও হতে পারে। তারা এইখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবে এবং সেখান থেকে তারা কি করতে পারবে? আ অর্থ নির্ভর বিচার বিশ্লেষণ করবে এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নেক্সট আমরা চলে আসি আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। সেটাকে সংক্ষেপে আমরা বলছি AICPA। এর মতে তারা কি বলতেছেন বা সে অ্যাকাউন্টেন্ট তারা কি বলতেছেন? অন্তত আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেন ও ঘটনাসমূহ অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, কিসের অঙ্কে? অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষেপকরণ এবং এর ফলাফল বিশ্লেষণ করার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে এখানে একটা কলাকৌশলের কথাটা আসছে যে যেখান থেকে আমরা শিখব যে অর্থের অঙ্কে যে সকল লেনদেনগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে লিখে রাখবো, সেগুলো কিভাবে শ্রেণীবদ্ধকরণ করব, সেগুলো আমরা কিভাবে সংক্ষেপণ করব, হ্যাঁ? এবং এর ফলাফলগুলো আমরা কিভাবে বিশ্লেষণ করব। লাস্ট আমরা আজকে আলোচনা লাস্ট আমরা এটা আসি সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল লাস্ট আমরা আসি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB এর মতে। তারা কি বলতেছেন? একটি প্রতিষ্ঠান বা ইউনিটের অর্থনৈতিক কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক আর্থিক তথ্যাদি পরিমাপ ও এর বিভিন্ন ব্যবহারকারীদের কাছে প্রতিবেদনের জন্যে ব্যবহৃত প্রক্রিয়াই হিসাব বিজ্ঞান। তাহলে এই ছিল আমাদের বেশ কয়েকটি ৫ টি টপিকস ছিল। বিভিন্ন তারা কি বলছেন এই হিসাব বিজ্ঞান সম্পর্কে। এখান থেকে আমরা কিছুটা ধারণা পেলাম। এবার আমরা চলে আসি পরবর্তী টপিকস। পরবর্তী টপিকসটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তাহলে আমাদের এই হিসাব বিজ্ঞানটার উদ্দেশ্য কি? এবং এটা কেনই বা এত প্রয়োজন? তাহলে আমরা ১ম টপিকসে চলে আসি। ১ম এই বলা হচ্ছে লেনদেন সমূহ সুনির্দিষ্ট পদ্ধতিতে হিসাবের বইতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা। তাহলে হিসাব বিজ্ঞানের আ উদ্দেশ্যর মধ্যে ১ম এ আমরা যে বলতে পারি যে এই হিসাব বিজ্ঞানে যে সকল লেনদেনগুলো হবে বা ব্যবসায় যে সকল লেনদেনগুলো হবে, সেই লেনদেনগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, স্থায়ীভাবে, হুম? স্থায়ীভাবে অ্যা লিপিবদ্ধ করে রাখবো অর্থাৎ লিখে রাখবো আমার বইয়ে। হিসাবের বিভিন্ন বই আছে, সেই বইগুলোতে আমরা লিখে রাখবো। নেক্সট আমার উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। তাহলে আর্থিক ফলাফলটা কার? ব্যবসা প্রতিষ্ঠানের। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলগুলো ও আর্থিক অবস্থাটা আমরা নিরূপণ করব যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল কেমন আছে, আর্থিক অবস্থাটা কেমন আছে। এটা কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করার প্রয়োজন পড়বে। বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়বে। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা হিসাব বিজ্ঞান কার্যক্রমটা পরিচালনা করব। নেক্সট আসি ৩ নম্বর লেনদেনের প্রামাণ্য দলিল প্রণয়ন। যে আমরা যে লেনদেনটা সম্পাদন হলো, সেই লেনদেনটা সম্পাদন হওয়ার পরে সেটা কতটুকু প্রামাণ্য অর্থাৎ কতটুকু গ্রহণযোগ্যতা পেল, এটা আমাদের ডকুমেন্টারি হিসাবে কতটুকু আমরা সংরক্ষণ করতে পারবো। হ্যাঁ? এই লেনদেনটা যেন আমরা ভবিষ্যতে বা অতীতের ইতিহাস থেকে নিয়ে এসেও আমাদের লেনদেন হতে পারে। সে সকল বিষয়গুলোকে একটা প্রামাণ্য দলিল হিসাবে, হ্যাঁ? একটা ডকুমেন্টারি হিসাবে যেটা এটার ভ্যালিডিটি থাকে যেটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকে, অন্য ব্যবসায়ীদের কাছে থাকে, সেরকমভাবে একটি দলিল পত্রগুলোর প্রণয়ন করা। এবার আসো ৪র্থ নম্বরে আসছে ব্যবসায় আয়, ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা। ব্যবসা প্রতিষ্ঠানের আয় কেমন হচ্ছে, ব্যয় কেমন হচ্ছে, এটা লিখে রাখতে হবে। লিখে না রাখলে তো আমরা ভুলে যেতে পারি। একটা মাসে ১ মাসের বিষয় আরেকটা মাসে আমরা ভুলে যেতে পারি। ১ বছরের বিষয় আরেকটা বিষয় বছরে আমরা ভুলে যেতে পারি। তাহলে এগুলো সুন্দর করে লিখে রাখার সঠিক পদ্ধতিগুলো সেটাও কিন্তু আমরা এই হিসাব বিজ্ঞানের জন্যই করতে পারবো এবং এই হিসাব বিজ্ঞান এই উদ্দেশ্যেই আমরা কিন্তু আ মানে কাজগুলো করব এবং এর প্রয়োজনটাও কিন্তু এখান থেকেই। ব্যবসায় আয় ব্যয় সঠিকভাবে লিখে রাখতে হবে। আর লিখে না রাখলে আমাদের পার্টনার যারা বিজনেসে থাকতে পারে, একক ব্যবসা না হলেও কিন্তু পার্টনারশিপ এর বিজনেস হতে পারে। অ্যা আবার দেখা যায় যৌথ মালিকানার বিজনেস হতে পারে। তাদেরকে তো জবাবদিহিতা করতে হবে। নেক্সট আসি ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা। তাহলে এটা তো খুব একটা ভাইটাল বিষয় যে আমাদের হিসাব বিজ্ঞানটা কেন প্রয়োজন? আমাদের হিসাব বিজ্ঞানটার উদ্দেশ্যটা কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ কতটুকু হচ্ছে, ক্ষতি কতটুকু হচ্ছে, এর বিচার বিশ্লেষণটা ঠিকমতো করা।
হ্যাঁ? এবং এটা আমার সুন্দর করে উপস্থাপন করতে হবে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ কত হলো, ক্ষতি কত হলো, লাভ হচ্ছে না লস হচ্ছে। আমি যদি ক্ষতির মধ্যে বারবার পড়তেই থাকি তাহলে তো আমাকে সেই বিজনেসটা করা যাবে না। আর যদি ভালো লাভ হয় তাহলে আমি সেই বিজনেসটা আরো ভালো করে করব। সেখানে আরো হয়তো বেশি ইনভেস্ট করব। এই সকল বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে হবে। আর এই সকল বিষয় বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা পরিলক্ষিত হয়। নেক্সট আসি ৬ নম্বরে ব্যবসায়ের গতি প্রকৃতি লক্ষ্য রাখা। ব্যবসায়ের গতি প্রকৃতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ব্যবসাটার স্পিডনেস কতটুকু, ভালো গতিতে যাচ্ছে না খারাপ গতিতে যাচ্ছে, হ্যাঁ? এটা স্থবিরতা চলে আসছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক সময় মন্দর অবস্থার মধ্যে আসছে কিনা বা উম বিজনেসটা কোন সময়টা পিক আওয়ার অর্থাৎ কোন সময়টা বা কবে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলেছে। এই সকল বিষয় এখানে আমাদের গতি প্রকৃতি হিসাবে লক্ষ্য রাখতে হবে। নেক্সট আসো সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নেক্সট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয় সরি, সরি। ব্যবসা প্রতিষ্ঠানের নেক্সট আসি, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ, প্রতারণা ও জালিয়াতি রোধের মাধ্যমে ব্যবসায় নিয়ন্ত্রণ করা। ব্যবসা প্রতিষ্ঠানে যে আসলে ব্যয় হয়, এই ব্যয়গুলো তো আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই ইচ্ছামত আমি খালি ব্যয় করতেই থাকলাম, তাহলে তো আমার হবে না। এই ব্যয়টাকে আমাদের একটা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর প্রতারণা আ অনেক সময় ব্যবসায়ের মধ্যে অসাধু ব্যবসায়ীরা ঢুকে যেতে পারে। আমার কর্মচারীরা আমাকে প্রতারিত করতে পারে, বিজনেসকে ঠকাইতে পারে। হ্যাঁ? অনেক সময় জালিয়াতি করতে পারে। হ্যাঁ? কাগজপত্রে ভুলভাল করতে পারে। এই সকল বিষয়গুলো তো আমাকে রোধ করতে হবে এবং এই সকল বিষয় রোধ করার মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা লাগামের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমি নিয়ন্ত্রণ না করি, ব্যবসা তো আমার আ তার নিজের গতিতে চলতে থাকবে। আর নিজের গতিতে চলতে থাকলে হ্যাঁ, নিজের গতিতে চলতে থাকবে কিন্তু নিজের গতিতে চলতে থাকলে তো ইচ্ছামত তাকে চলতে দেওয়া যাবে না। হ্যাঁ? কারণ ব্যবসাটা কোন দিকে যাচ্ছে, কেউ একে প্রতারিত করছে কিনা, ব্যয়গুলো খুব বেশি হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ? এটা জাস্ট আ কন্ট্রোল চেইন এর মধ্যে নিয়ে আসতে হবে। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট আসছে ব্যবসায় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। একটা ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু সম্পদ আছে, কতটুকু দায়? দায় বলতে হয়তো আমাকে যা পরিশোধ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানকে কি ধার দেনার মধ্যে আছে, কতটুকু পরিশোধ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান মালিকের অংশ কতটুকু, মালিকের কতটুকু এখানে অধিকার রাখে। এই সকল বিষয়গুলো পরিমাপ করার প্রয়োজন আছে। ব্যবসা প্রতিষ্ঠান যতটুকু সম্পদ আছে, যতটুকু সম্পদ থাকবে ততটুকুই তো তার দায় থাকবে বা বাদবাকিটুকু মালিক পাবে। আ ৯ নম্বরে আসি, আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো। অর্থাৎ তথ্য সরবরাহ করা। তাহলে আর্থিক বিষয়ে যখন লেনদেনগুলো হচ্ছে, এই আর্থিক বিষয়গুলোকে সঠিকভাবে আমাকে জানাতে হবে। কাকে জানাবো আমরা? আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমার মহাপরিচালক রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছে, তাদেরকে তো জানাইতে হবে। হ্যাঁ? তাদেরকে জানাতে হবে, কি জানাবো আমরা? ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যে কোথায় কি বিজনেস হচ্ছে, কেমন হচ্ছে, কোথায় আমি লভ্যাংশ পাচ্ছি, কোথায় ভালো লভ্যাংশ পাচ্ছি, কোথায় আমার ক্ষতি হলো। এভরিথিং ব্যবসায় যে সকল তথ্যগুলো আসছে ব্যবসায় রিলেটেড, সেই সকল তথ্যগুলো আমাকে সরবরাহ করতে হবে। নেক্সট আসি ১০ নাম্বার, আইনের বাধ্যবাধকতা নিয়ে আসা। এখন আমি বিজনেস করছি বলে যে আমি ইচ্ছামত আ করব, দেশের আইনের বহির্ভূত হয়ে করব তা তো না। বা আমার কর্মচারীরা যে কাজ করবে তাদেরকেও তো একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, একজন কর্মচারী আসলো তাকে আমি আ ঘন্টার পর ঘন্টা তার শ্রম ঘন্টা হচ্ছে ৮ ঘন্টা, তাকে আমি ১৬ ঘন্টা ২০ ঘন্টা করে কাজ করাবো জোর করে। সেটাও যেমন না। তেমনিভাবে আমার ব্যবসার পক্ষ থেকে কোনো কাউকে দায়িত্ব দেওয়া হলো, সে তার পক্ষ হয়ে কাজ করবে, সেটাও তো একটা আইনের মধ্যে আসতে হবে। হ্যাঁ? যাকে অধিকার দেওয়া হবে সেই কাজগুলো করবে। আবার আইনগতভাবে বিভিন্ন আ শ্রেণীর মানুষের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হতে পারে। আইনগতভাবে বিভিন্ন বিষয় আমাদের সামনে আসতে পারে। কখনো কেস হতে পারে। সেটাকে আইনগতভাবে লড়াই করতে হবে। বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে এবং আইনের সাথে এখানে বাধ্যবাধকতা বিষয়গুলো নিয়ে আসতে হবে। এবার চলে আসো ভ্যাট ও কর নির্ণয়। ব্যবসা প্রতিষ্ঠানেরও ভ্যাট দিতে হবে। সরকার আমাদের ভ্যাট নিবে, কর নিবে। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকেও যেহেতু ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে, ইনকাম ট্যাক্স এর আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ? বিভিন্ন বিষয়গুলোকে এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু এই ভ্যাট করগুলো নির্ণয় করা সম্ভব। এবং সরকার কিন্তু আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের আ তথ্যগুলো সম্বল আ করেই সে ভ্যাট বা কর নির্ণয় করবে এবং তাকেও সেই তথ্যগুলো সরবরাহ করতে হবে। এবার আসি আর্থিক বিবরণী প্রস্তুত করা ও ফলাফল নির্ণয় করা। তো ব্যবসা প্রতিষ্ঠানের টোটালি আমার আর্থিক অবস্থা বিবরণীটা কি হলো? আর্থিক বিবরণীটা কি হলো? যে ব্যবসা প্রতিষ্ঠানটা
সম্পদ কতটুকু, আয় কতটুকু, ব্যয় কতটুকু হয়েছে, মুনাফা কতটুকু হয়েছে, দায় কি হয়েছে, মালিকের অংশ কি, মালিকানার সত্ত্ব কি? এই সকল বিষয়গুলো কি করতে হবে? প্রস্তুত করতে হবে এবং সেগুলো আমাকে ফলাফলগুলোকে আবার কি করতে হবে? নিশ্চয়ই আমরা যেখানে আসি ফলাফলগুলোকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ? ফলাফল নির্ণয় করলেই হবে না, সেটা আবার বিশ্লেষণ করতে হবে যে ফলাফলটা কিভাবে ভালো হলো না খারাপ হলো। তাহলে এখানে কি বলা হচ্ছে? অন্যান্য বছরের আর্থিক বিবরণীর সাথে অন্যান্য বছর এ বছরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি, ফলাফলটা কি, তার আগের বছরগুলোতে কেমন ছিল, আমি নেক্সট বছর আমি কেমন প্রত্যাশা করছি। এই সকল বিষয়গুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আ কোন দিকে যাচ্ছে, আমার নেক্সট এর দিকে আমরা কি প্ল্যান করব। নেক্সট আমার টপিকস এ চলে আসি। নেক্সট টপিকসটা আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এই হিসাব বিজ্ঞানটা কিভাবে, কখন, কিভাবে আসছে, এ সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। হিসাব বিজ্ঞানের উৎপত্তি যদি বলতে যাই, তাহলে মানুষজন যখনই হিসাব করা শিখেছে, ১ জন ২ জন মানুষ যখন গুহাতে দাগ কেটে রাখা শিখেছে, তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি হিসাব-নিকাশ শুরু হয়েছে। আর বলা যায় তখন থেকে কিন্তু হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। ঠিক আছে? তারপরেও এই আধুনিক সময়ে আমাদের এই হিসাব-নিকাশগুলোকে আরো গ্রহণযোগ্যতার মধ্যে বিভিন্ন সময় প্রতিনিয়ত এখন পর্যন্ত আজও হয়তোবা কোথাও না কোথাও এই হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা চলছে, ডিসকাস চলছে। এই হিসাব-নিকাশগুলো আরো সুন্দরভাবে কিভাবে আ করা যায়, সংরক্ষণ করা যায়, সে সকল বিষয়গুলো নিয়ে চলে আসছে। আশা করছি তোমরা একটু পড়বা। তারপর আমি এখান থেকে একটু উল্লেখযোগ্য বেশ কিছু পয়েন্ট আউট করছি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। ১৪৯৪ খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ। নামটা কি তার? লুকা প্যাসিওলি। কত সালে? ১৪৯৪ খ্রিস্টাব্দে। তিনি কি ছিলেন? তিনি ইতালির নাগরিক ছিলেন এবং তিনি ছিলেন কি একজন গণিতবিদ। তিনি একটি বই লিখলেন। বইটির নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা। এই বইয়ে তিনি সর্বপ্রথম আ হিসাব রক্ষণের মূল নীতি বিষয়গুলো উল্লেখ করলেন এবং দুতরফা দাখিলা পদ্ধতি যেটাকে আমরা বলি, দুতরফা দাখিলা, ডবল এন্ট্রি এটা সম্পর্কে তিনি ব্যাখ্যা করলেন। তার আগ পর্যন্ত মানুষজন ওই একতরফা কেন্দ্রিকভাবেই ব্যবসাগুলোকে বিচার বিশ্লেষণ করতেন। তার পরবর্তীতে তিনি এই আ ১৪৯৪ সালে যে বইটা লিখলেন তারপরে যে এটা কার্যকর হয়ে গেল তা না। এটা নিয়ে বিভিন্ন সেমিনার করছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে ডিসকাস করছেন। তারপরে তারা এই জিনিসটাকে গ্রহণ করে। এবং পরবর্তীতে ব্যবসা সম্প্রসারণ হলো বা ব্যবসার পরিধিগুলো বিস্তার হলো। তখন এগুলোর মধ্যে আস্তে, আস্তে অনেক পরিবর্তনগুলো আসলো। পরিবর্তন আসতে, আসতে আমরা কিন্তু আজকে পেয়েছি দুতরফা দাখিলা পদ্ধতি যার মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা থেকে শুরু করে ব্যবসার বর্তমান সময়ে যে হিসাব নিকাশগুলো সেগুলো আমরা এখন করে থাকি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম দেখো ১৪৯৪ খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির কথা ব্যাখ্যা করেন। এরপরে লুকা প্যাসিওলি একজন কি ছিলেন? ইতালিয়ান গণিতবিদ ছিলেন। সেই সাথে তিনি একজন ধর্মযাজকও ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় অন্য জায়গা থেকে আমরা জানতে পারছি যে তিনি কিন্তু এর পাশাপাশি একজন ধর্মযাজকও ছিলেন। অর্থাৎ ধর্মযাজক বলতে তিনি ধর্মকেন্দ্রিক গবেষণা করতেন। আগেকার যুগে বা সেই আমলে ১৪০০ আ উম ৯৪ সালের সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি। সেই সময়গুলোতে আ বড়, বড় ধর্ম শিক্ষালয়গুলো ছিল। সেখানেই কিন্তু ধর্ম শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা পরিচালিত হতো। সেই সময়গুলোতে বা তার আগের সময়গুলোতে তো আর এরকমভাবে ইউনিভার্সিটি বা শিক্ষার এত রকম পরিবেশ ছিল না। যে সবাই যে লেখাপড়া করত তা কিন্তু ছিল না। ওই নির্দিষ্ট ধর্ম কেন্দ্রগুলোতেই অ্যাকচুয়ালি এই আমরা যদি খ্রিস্টানদের ধর্মকেন্দ্রগুলোকে আমরা যাই, মুসলিমদের যাই, বিভিন্ন ধর্মের বা আমাদের পাল বংশেও যদি আমরা আসি, হ্যাঁ? এই সকল বিষয়গুলোতেই আমরা জানি যদিও যে আমাদের এই নওগাঁয় পাহাড়পুর এটাও কিন্তু একসময় সেই সময়ে ইউনিভার্সিটি বলা হতো বা সেই সময় একটা লেখাপড়ার একটা বড় কেন্দ্রিক জায়গা ছিল। এরকমভাবেই ধর্মীয় কিছু জায়গায় উপাসনালয় কেন্দ্রগুলোতেই কিন্তু এই লেখাপড়াগুলো হতো এবং সেখান থেকে ধর্ম প্রচার করা হতো। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে গবেষণাও করা হতো। এরপরে আসো তিনি জন্মগ্রহণ করছেন কত সালে? তিনি জন্মগ্রহণ করেছেন ১৪৪৫ সালে, হ্যাঁ? ১৪০০ আবার খেয়াল করে দেখো ১৪৪৫ সালে এবং ১৫১৭ সালে তিনি মারা যান। ১৫১৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
লুকা ফ্যাসিওলি ১৪৯৪ খ্রিস্টাব্দে দুতরফা দাখিলার পদ্ধতির কথা ব্যাখ্যা করেন। তার লিখা সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামক গ্রন্থটা তিনি আমাদের এই সামনে উপস্থাপন করেন। সেখান থেকেই কিন্তু আমরা দুতরফা দাখিলা পদ্ধতি আমরা পাই এবং এইজন্য আমরা অনেক সময় বলে থাকি যে এই লুকা ফ্যাসিওলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞানের জনক। তার এই বইটির কারণে, তার এই দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। এখন আসো এই হিসাব বিজ্ঞানের তথ্যগুলো কারা ব্যবহার করে? হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যারা অভ্যন্তরে থাকে তারা ব্যবহার করে। এখন অভ্যন্তরে কারা থাকে? অভ্যন্তরে থাকে মালিক ও ব্যবস্থাপক। ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক, যে ম্যানেজার সে কিন্তু এই তথ্যগুলো কি করে থাকে? গ্রহণ করে, তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে। এখান থেকে ডিসিশন গুলো তারা গ্রহণ করে থাকে। তাহলে হিসাব তথ্য যে সকল আমরাগুলো পাবো সেগুলো ব্যবহার করছে মালিক ও ব্যবস্থাপক। এরপরও চলে আসবো আমরা আ বাহিক্য ব্যবহার করি। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যারা মালিক নয়, যারা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো রিলেটেড হতে পারে। কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করে না। তারা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে। তাদের মধ্যে আমরা কাদের দেখতে পাচ্ছি? তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঋণ প্রদানকারী। ব্যবসা প্রতিষ্ঠানকে যারা ঋণ প্রদান করবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান যারা আমাকে ঋণ দিবে, আমি ঋণ চাচ্ছি আমাকে ঋণ দিল। তারা তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কে জানতে চাইবে। যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কেমন চলছে, কি হচ্ছে না হচ্ছে। এখানে তারা যদি ঋণ দেয় তাহলে আমি তাদেরকে ঋণ পরিশোধ করতে পারবো কিনা বা তারা সেই ঋণটা সময় মতো পরিশোধ পাবে কিনা। ২ নম্বরে আসছে সরকার। এই যে তথ্যগুলো হিসেব ব্যবসা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু সরকার দেখে, খেয়াল করে, গ্রহণ করে এবং সেখান থেকে কিন্তু সরকার বিভিন্ন ডিসিশন গুলো গ্রহণ করে থাকে। কত কর আরোপ করছে, ট্যাক্স আরোপ করছে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন চলছে, কোন ব্যবসা প্রতিষ্ঠানকে তারা আরো সহযোগিতা করবে, কোন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করবে। এই সকল ডিসিশন গুলো কিন্তু সরকার নিয়ে থাকে। ৩ নম্বরে আসছে পাওনাদার। যারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাবে তাদেরকে পাওনাদার বলা হয়। এই পাওনাদাররা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলোকে যাচাই-বাছাই করবে, বিচার বিশ্লেষণ করবে। তারা তাদেরও জানার অধিকার রয়েছে যে তারা যে পরিমাণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাবে, তারা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তারা ফেরত পাবে কিনা। তাদের মধ্যে একটা কৌতূহল কাজ করে। সেখান থেকেও তারা এই ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ তারা করবে বা ব্যবহার করবে। এবার আসো কর্মচারী ও কর্মকর্তা। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আছে, বিভিন্ন কর্মকর্তা আছে। তারা কি করবে? তারা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলোকে দেখবে। দেখে তো তারা ব্যবসা প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করবে। এবার আসে নিরীক্ষক। আমরা বিভিন্ন সময় নিরীক্ষক বলতে আমরা অডিটর বলি বা যারা অডিট করে ব্যবসা প্রতিষ্ঠানটাকে অ্যা প্রতি বছর না হলে ৫ বছর পর করে আমাদের কি করা উচিত? একটা নিরীক্ষা করা উচিত। যে ব্যবসা প্রতিষ্ঠানটা সঠিকভাবে চলছে কিনা, কোথাও ভুলভাল হচ্ছে কিনা, কোথাও ভুল ডিসিশন হচ্ছে কিনা বা আরো কিভাবে করলে ব্যবসা প্রতিষ্ঠানটা আরো ভালো চলবে। তাদের এই কাজগুলো করার জন্য কি করতে হবে? ব্যবসা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো কিন্তু ব্যবহার করবে তারা। এবার আসো বিনিয়োগকারী। যারা আমার আম আম ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়, হ্যাঁ? সাপোজ মনে করলাম আমার ব্যবসা বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানে যে তথ্য যারা টাকা-পয়সা বিনিয়োগ করবে, তারা তো আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য গ্রহণ করবে। তারা দেখবে, আগেই বিচার বিশ্লেষণ করবে, এনালাইসিস করবে যে এই বিজনেসটাতে বা তুমি নিজেই যদি একটা বিনিয়োগকারী হয়ে থাকো, তুমি যদি ইচ্ছা করে মানে যে কাউকে বিনিয়োগ করবা না। তুমিও দেখবা কোন ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো, কোন ব্যবসা প্রতিষ্ঠান খারাপ, হ্যাঁ? যেখান থেকে তোমার সুবিধা আসবে বেশি, মুনাফা পাবে বেশি। সেই ব্যবসা প্রতিষ্ঠানে তুমি বিনিয়োগ করবা। নেক্সট চলে আসি আমরা হচ্ছে ভোক্তা। ভোক্তাটা কি? যে ভোগ করে। হ্যাঁ? তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে অবশ্যই চাইবো। আমি যদি ভোক্তা হয়ে থাকি, তাহলে আমি কিন্তু সাপোজ কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে। সেটা স্কয়ার হোক, ফার্মাসিউটিক্যাল হোক, হ্যাঁ? বা যেটা প্রাণ গ্রুপ হোক বা বেক্সিম যেটাই আমি গ আ কোন প্রোডাক্ট আমি তাদের যদি নিতে চাই, তখন আমি কি হলাম? সেখানে আমি হলাম ভোক্তা। আমি যদি গ্রহণ করি, আমি কিনলে আমি ক্রেতা। কিন্তু আমি যখন ভোগ করব, আমি যখন গ্রহণ করব, নিজের জন্য নিবো। হ্যাঁ? আমি নিজে খাচ্ছি, নিজে ব্যবহার করছি, পরিধান দিচ্ছি। তো তখন আমি হয়ে যাবো কি ভোক্তা। তাহলে আমি যখন কোন কিছু গ্রহণ করব তখন তো ওই প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে জানতে হবে। সে প্রতিষ্ঠানটা কি দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করছে, কারা তৈরি করছে, কোথা থেকে আসছে, এটা হালাল না হারাম। এই সকল বিভিন্ন তথ্যগুলো কিন্তু একজন ভোক্তা গ্রহণ করবে বা জানতে চাইবে। এবং লাস্টে আমরা চলে আসি অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অনেক সময় অন্যান্য ব্যক্তি আছে। তারা হয়তো ভোক্তা না হতে পারে। তারা জানতে জানতে চাচ্ছে।
আজকে ভোক্তা না কিন্তু নেক্সট হয়তো কখনো ভোক্তা হবে। আজ তারা বিনিয়োগ করে না, তারা হয়তো নেক্সট কখনো বিনিয়োগকারী হবে। ঠিক আছে? আ ঋণ আজকে হয়তো দেয়নি কিন্তু ভবিষ্যতে তারা হয়তো দিবে। তারা হয়তো খোঁজ খবর নিবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এরকমভাবে কোনো ব্যক্তি হতে পারে বা কোনো প্রতিষ্ঠান হতে পারে। তারা কিন্তু এই তথ্যগুলো সরবরাহ মা মা নেক্সট আমার টপিকে চলে আসি। নেক্সট টপিকটা হচ্ছে তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবা সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থা সম্পর্ক। হিসাব বিজ্ঞান তো আর অন্য জায়গায় অবস্থান করছে না। হিসাব বিজ্ঞান তো বা হিসাব নিকাশ তো আমাদের পরিবেশের সাথে জড়িত। আমাদের সমাজের সাথেই জড়িত। তাহলে হিসাব বিজ্ঞান অবশ্যই আমার সমাজের সাথে এবং পরিবেশের সাথে সম্পৃক্ত। সমাজের উন্নয়নের জন্য, পরিবেশের উন্নয়নের জন্য, সমাজের মানুষের জন্যই কিন্তু আমাদের এই হিসাব বিজ্ঞান। নেক্সট টপিকটা আমাদের হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতার প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ সৃষ্টি করতে গেলে, হ্যাঁ? আমি ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করব না খারাপ প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। আমার এই প্রোডাক্ট গুলো ব্যবসা প্রতিষ্ঠানে বা সমাজের জন্য কি ভূমিকা রাখবে, হ্যাঁ? এটাও কিন্তু আমাকে আ জবাবদিহিতার মধ্যে আসতে হবে। হ্যাঁ? জনগণের কাছে যেমন জবাবদিহিতার মধ্যে আসতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে জবাবদিহিতায় আসতে হবে যে আমি এটা কিভাবে করছি, কেন করছি, কেন করলাম? এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু হিসাব বিজ্ঞানের আ বিশাল ভূমিকা রয়েছে। এটা তোমরা পাঠ্য বই একটু পড়ে দিবা। নেক্সট টপিকস আমরা চলে আসছি। এই অধ্যায় সম্পর্কে আমাদের কিছু কথা আছে। এই অধ্যায় সম্পর্কে কি কথা? এই অধ্যায় সম্পর্কে কথাটা হচ্ছে, এই অধ্যায় হতে কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদের আসবে না। এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। শুধু বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসবে। আর খেয়াল করে দেখবা আমাদের এই অধ্যায়টি কোনো অঙ্কর বেসের উপরে নেই। আমরা শুধুমাত্র আলোচনার উপরে আছে। আর হিসাব বিজ্ঞানে আলোচনার উপর ভিত্তি করে কোনো প্রশ্ন করা হবে না। সম্পূর্ণ আ হিসাব বিজ্ঞান রিলেটেড অঙ্ক। আমরা বীজগণিত, পাটিগণিতের মতো, গণিতের মতো অঙ্ক না। এটা ডিফারেন্ট অঙ্ক। এই ডিফারেন্ট আ কাজ এগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টাতে অর্থাৎ ১ম অধ্যায়টিতে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে না। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তাহলে এখন আমাদের বাড়ির কাজগুলোর মধ্যে আসি। বাড়ির কাজ তাহলে আমরা বাড়ির কাজ হিসেবে আমরা তোমরা নোট করে নাও। এই অধ্যায়ে আমরা বহু নির্বাচনী গুলো পড়ব। আমরা বোর্ড বইটাকে আন্ডারলাইন করে আমরা প্রশ্নগুলো খুঁজবো। খুঁজে সেখান থেকে মুখস্থ করে নিব। আর পাশাপাশি তোমরা তোমাদের সহযোগী বই, গাইড বইগুলো তোমরা একটু দেখে নৈর্ব্যক্তিক গুলো পড়বা। এখন আমার কথাটা হচ্ছে যারা এই পড়ার পরে এমসিকিউ আমি একটা পরীক্ষা নিতে যাচ্ছি। এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা দিতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করবা। তাদেরকে আমি কোশ্চেন সরবরাহ করব। আমার এখানে যে আমার তথ্যটা দেওয়া আছে আমার মেসেঞ্জারে যে এটা সার্চ দিলে আমাকে হয়তোবা পাবা। আর আমার WhatsApp নাম্বার আছে। ঠিক আছে? এই WhatsApp এ এই ২ টা পদ্ধতির মধ্যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা। হয়তো মেসেঞ্জারে মেসেজ করলা বা WhatsApp এ মেসেজ করলা। সেখানে মেসেজটা করবা এভাবে যে তোমার নামটা কি? কোন শ্রেণীতে পড়ছো? ও তোমার আইডি নাম্বারটা কোথায়? স্কুল থেকে তোমাদের যে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে। আইডি নাম্বার বলতে এখন বর্তমান সময়ে রোল নাম্বারটাকে বোঝানো হচ্ছে। সেই রোল নাম্বারটা তোমরা এখানে উল্লেখ করবে। উল্লেখ করলে আমি আজকে থেকে ২৭ তারিখ পর্যন্ত এই কোশ্চেন গুলো তোমাদেরকে সরবরাহ করব। ২৭ তারিখের পরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তোমাদেরকে আর এই কোশ্চেনটা দেব না। তো ২৭ তারিখের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেব। তোমরা সেটা পূরণ করবা, পড়বা, খাতায় লিখবা। লিখে একটা ছবি তুলবা। ছবি তুলে আমাকে WhatsApp এ অথবা মেসেঞ্জারে আমাকে দিয়ে দিবা। আমি এর উত্তরটা সরবরাহ করব। যে কোশ্চেনটা আমি করব নৈবেদ্যিকের, এই নৈবেদ্যিকের কোশ্চেনটার উত্তর আমি তোমাদেরকে দিব হচ্ছে ২৮ তারিখ শুক্রবার। ২৮ তারিখ শুক্রবার আমি তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দেব এবং কে কত নাম্বার পেলা সেটাও এখানে উল্লেখ করে দেব। এবং আমি চাইবো যে তোমরা সকলে অংশগ্রহণ করো এবং আমি এই তোমাদের নাম্বারগুলো আমি একটু নিজস্ব তত্ত্বাবধানে আমি সেটা সংরক্ষণ করব। যে কে কত নাম্বার পেলা, ঠিক আছে? এটা আমি সংরক্ষণ রাখবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আ তাহলে নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। তোমরা যারা ক্লাস করছো, ক্লাস নিয়মিত করো। ভালো থাকো। সকল স্যার ম্যাডামরা এখন পর্যন্ত ভালো আছে। আশা করছি তোমরাও ভালো আছো। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।